পুরো সাদা ভ্যালি, অসাধারণ লাগছে। দূরে ওই যে পাহাড়ে বরফগুলো পড়ে আছে, একদম চকচক করছে। রাস্তা অসাধারণ রাস্তা, পুরো ফ্রোজেন লেক সুরাজতাল। এই লরি আসছে, বাঁকের মুখে দাঁড়িয়ে গেলে খুব খারাপ কন্ডিশন। তুমি ডান দিক চাপো। হয়ে গেল, বিচ্ছিরি অবস্থা। এটা সাইড করলু। হ্যাঁ, তুমি এদিক করো। তো এই তার কন্ডিশন, দুটো ট্রাক যখন পাস হচ্ছে, মানে বাঁদিকে পুরো ডেড এন্ড, বিভৎস রোড কন্ডিশন। লে মানালি হাইওয়ে শুরুতে যে সৌন্দর্য পেয়েছিলাম, যত সময় যাচ্ছে তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। তো সামনে ওই যে লরিটা দাঁড়িয়ে গেছে টার্নের মুখে, ও ঘোরাতে পারছে না, আর আমাদের ফুল লোড গাড়ি, তার উপরে ব্রেক ধরছে না। মানে কিভাবে যে আসছি কি বলবো, প্রত্যেকটা মোমেন্ট চাপে আছি। তো এখানকার ভিউটা একবার দেখো, অদ্ভুত রকমের ভূমিরূপ, মানে একটা সেই ক্যানিয়ন টাইপের একটা ব্যাপার আর কি। আমার গাড়ির ব্রেক ভাই মাশাআল্লাহ, ব্রেক কি হয়েছে কে জানে, ব্রেকই ধরছে না ঠিক মতন। মানে পুরো ইঞ্জিন ব্রেকিং এর জোরে ট্রাকের পিছু নিয়ে আমরা নামছি আর কি। বড় জোর খুব বেশি হলে 400 কিলোমিটার, 70% যাবে, তার বেশি যাবে না। যেগুলো চকচক করছে এগুলো সব বরফ। এই তেলটাই আমাদের ভরসা কিলং অব্দি পৌঁছতে। কুমার থেকে কার্জক যখন আসছো আর কি, সমুদ্রি লেকের অ্যাকচুয়াল ভিউটা পাওয়া যায়। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং ফ্রম সমরিরি। তো কলকাতা থেকে লাদাখ ট্রিপে আজকে আমাদের 16তম দিন, ডে 16। আর এই মুহূর্তে আমরা আছি সমরিরি। এদিক থেকে সুন্দর একটা সানরাইজ হচ্ছে, সামনেই আমাদের সমরিরি লেক। আর এই ছিল আমাদের কালকের স্টে। অ্যাকচুয়াল আমরা ঠিক মতন স্টে পাচ্ছিলাম না সমরিরিতে। এখানকার মেইন যে অসুবিধা সেটা হচ্ছে এখানে ঠিক মতন কোনো রকম নেটওয়ার্ক কাজ করে না। এই জিও পোস্টপেড একদমই চলে না, এয়ারটেল পোস্টপেড তাও খুব চলে, খুব ধীরে ধীরে। লাস্ট 1 ইয়ার কি 1.5 বছরের মতন হয়েছে যে সমুদ্রিতে সবে নেটওয়ার্ক এসছে। তো অ্যামিনিটি সেই অর্থে সেরকম কিছু নেই। তো আমরা এই মুহূর্তে আছি কার্জক ভিলেজে। অ্যাকোমোডেশনের সংখ্যাও অনেক কম, ছোট্ট একটা গ্রাম। রাত্রে টেম্পারেচার প্রায় -3 ছিল, এই মুহূর্তে -1 শো করছে। আর গাড়ির হালটা যদি একবার দেখাই তাহলে দেখতে পাবে গাড়ির ওপরে স্টিল নাও বরফ পড়ে আছে। এই যে যেগুলো চকচক করছে এগুলো সব বরফ, কাঁচের ওপরে পুরো বরফ পড়ে আছে। এই যে গাড়ির ছাদেও বরফ পড়ে আছে। তো এবার ধীরে ধীরে এগুলো গলবে। সানরাইজ হয়েছে। আর এই ছিল কটেজ সমরিরি ইন। আর ওই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, ওখানে সবাই খাওয়া দাওয়া করে। অ্যাকচুয়াল হানলে থেকে কার্জকের যা ডিস্টেন্স, মোটামুটি 150 কিলোমিটারের কাছাকাছি। রাস্তার কন্ডিশন দারুণ রাস্তা। তো আমরা এখানে এসে পৌঁছাই তখন প্রায় সন্ধে হয়ে গেছে। সমরিরিকে ক্রস করতেই আমাদের সময় লেগে গেছিল 1.5 ঘন্টা। ব্যাকে আরো 10 কিলোমিটার রাস্তা হয় কার্জকে পৌঁছতে গেলে। তো আপাতত আমরা যে জেরিকেনে যে তেলগুলো এনেছিলাম সেইগুলো আজকে ইউজ হচ্ছে আর কি। কারণ এই মুহূর্তে গাড়ির যা রেঞ্জ দেখাচ্ছে হয়তো 350 কিলোমিটার চলবে, তাতে আমরা কিলং অব্দি পৌঁছতে পারবো না। ওই মুখটা একদম ডাইরেক্টলি ওখানে দিয়ে দাও না। না, ওটা যাবে না, আরো বড় লাগতো। তোমরা বোতলটাকে এত ছোট করে কাটলে কেন? আরামসে। হ্যাঁ, যাচ্ছে যাবে, এইভাবেই যাবে। জায়গা এই তেলটাই আমাদের ভরসা কিলং অব্দি পৌঁছতে। আশা করি এই তেলটাই আমাদেরকে হেল্প করবে, কারণ গাড়ির যা রেঞ্জ 350 কিলোমিটার দেখাচ্ছে। আর এটা 8 লিটার আছে আমাদের কাছে। 8 লিটার ঢাললে বড় জোর খুব বেশি হলে 400 কিলোমিটার, তার ধরে নাও 70% যাবে, তার বেশি যাবে না। আইটিবিপির যে আর্মি যে চেকপোস্ট আছে সেইটা সংলগ্ন একদম। তো এই যে মেন রোড, এখান থেকে জাস্ট ডান দিকে ঢুকে গেলেই সমরিরি ইন। আর এই রাস্তা থেকে ঠিক বাঁ দিকে আসলেই এই যে লেক। হ্যাঁ, কার্জকে ঢুকে ফার্স্ট এই সমরিরি ইনই পড়বে, সোজা কথা। আমরা আপাতত হাঁটতে হাঁটতে সমরিরি লেকের কাছাকাছি একদম পৌঁছে গেছি। বেশি সময় লাগে না, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। বাপরে, এগুলো কিসের গর্ত রে ভাই। সমরিরি লেকের একদম কাছাকাছি চলে এসেছি, কিন্তু ব্যাপার হচ্ছে ভিউ তো অপূর্ব, খুবই সুন্দর, দারুণ ব্লুইশ লাগছে জল পুরো। সূর্য আরেকটু মাথার উপরে আসলে পুরো নীল লাগবে। অ্যাকচুয়াল সমরিরি লেকের ভিউ কার্জক থেকে ঠিক মতন প্রপার পাওয়া যায় না। তবে হানলে থেকে কার্জক আসার রাস্তায়, কুমার থেকে কার্জক যখন আসছো আর কি, তখন সামনের ওই যে পাহাড়টা আছে, ওই পাহাড়টার গা দিয়ে রাস্তা একদম দিয়ে লেকটাকে পুরো ঘুরে এসে তারপরে কার্জক ঢুকতে হয়। তো ওই সাইড থেকে সমরিরি লেকের অ্যাকচুয়াল ভিউটা পাওয়া যায়, অসাধারণ লাগে দেখতে। আমরা কালকে যখন আসছিলাম তখন এইটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি আর কি। বলবো তো না যে গন্দেগি আছে, তবে যে ঘোড়াগুলো চড়ে আর কি, তার হ্যাঁ পায়খানা ভর্তি, প্লাস এমনি যে নরম মাটি আছে সেখানে ভর্তি পোকা, আর সে গায়ে ফায়ে ভর্তি হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো
সার্চু দেখাচ্ছে 219 কিলোমিটার। আর আমরা আপাতত সমরিজি থেকে বেরোচ্ছি। রৌদ্রোজ্জ্বল ওয়েদার, সকালের টেম্পারেচার 8 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু রোদে বেরোলে গা হাত পা পুড়ে যাবে। চলে যাচ্ছে। এখান থেকে আমাদের এখন ফার্স্ট যেতে হবে সুমডো খুব বেশি হলে হয়তো 40 কিলোমিটারের মতন রাস্তা, 1 ঘন্টার মতন লাগবে। তো এর মাঝখানে একটা হাই মাউন্টেন পাস পড়বে। কার্জক থেকে বেরিয়ে 10 কিলোমিটারের মতন আমাদের এখন এই লেকের পাড় ধরে যেতে হবে আর কি, সমরিরির পাড় ধরে। তো এই যে পাহাড়ের গা দিয়ে ডান দিক দিয়ে যে রাস্তাটা এসছে, তো ওটা আমরা কালকে হানলে থেকে এসেছিলাম। হানলে থেকে এই ডান দিকের রাস্তাটা, আর আমরা এখন সোজা বেরিয়ে যাব। তো আমরা এখান থেকে স্ট্রেট গিয়ে সুমডো কানেক্ট করব। তো সুমডো থেকে দুটো রাস্তা আবার ভাগ হয়ে যায়, একটা টুয়ার্ডস মাহের দিকে চলে যায়, যেটা অ্যাকচুয়ালি গিয়ে কানেক্ট করে সেই মুড ভিলেজ নিয়মা হয়ে, যে রাস্তাটা টুয়ার্ডস হানলের দিকে আবার চলে যাবে, ওই দিকটা কানেক্ট করে। আর একটা রাস্তা পুগার দিকে চলে যায়। তো আমরা ওখান থেকে লেফট নেবো টুয়ার্ডস পুগা। তো পুগা থেকে আমরা স্ট্রেট গিয়ে লে মানালি হাইওয়ের সাথে কানেক্ট করব। ডেভরিংটা ক্রস করে এসে রাস্তাটা কানেক্ট হবে আর কি, মানে আমাদেরকে টাংলাংলা পাস ক্রস করতে হবে না আর কি। তো এই মুহূর্তে গাড়ির যে রেঞ্জ দেখাচ্ছে 500 কিলোমিটার্স। তো আমাদের স্টকে যা তেলটা ছিল সকালবেলা আমরা অলরেডি ভরে দিয়েছি। তো এরপরে আমরা সেই কিলংয়ে গিয়ে তেল পাবো। তো সার্চুর যা ডিস্টেন্স দেখালো 200 সামথিং কিলোমিটার আর কি। যখনই অফরোডিং শুরু হবে, যখনই আমরা হাই মাউন্টেন পাসগুলোকে ক্রস করবো, তখনই এই যে আমাদের রেঞ্জ দেখাচ্ছে সেটা আর ঠিক থাকবে না, অনেকটাই ফল করবে। যাই হোক, আমাদের কাছে এই মুহূর্তে আর স্টকে কোনো পেট্রোল নেই। পেট্রোল পাম্প আমরা সেই কিলংয়ের আগে পাবো না। দেখা যাক, হোপসো আশা করি পৌঁছে যাবো আর কি। অ্যাকচুয়াল উমলিংলা করে আমাদের কালকে হানলেতে স্টে করলেই বেটার হতো। সাধারণত কার্জকে সমরিরির কাছে এসে খুব একটা লোকজন থাকে না, একটা ট্রানজিট পয়েন্ট বলতে পারো টুয়ার্ডস লে মানালি হাইওয়ের দিকে। হানলে হয়ে কেউ যদি সকাল সকাল বেরিয়ে আসে, তারা সমরিরি দেখে আরামসে সকাল লেকের পাশ থেকে লে মানালি হাইওয়ে কানেক্ট করতে পারে বা লের দিকে চলে যেতে পারে। আমাদের যেহেতু কালকে উমলিংলা হয়ে আসতে অনেকটা সময় লেগে গিয়েছিল, সেই জন্য আমরা কার্জকে এসে স্টে করলাম। তো আমরা কালকে অ্যাকচুয়ালি যখন কার্জক ঢুকলাম, ওটা প্রপার টাইমিং ছিল না। সকালবেলা সব গাড়িগুলো বেরোয়, ধরো হানলে থেকে যেসব গাড়ি টুয়ার্ডস লেগে যাবে বা সমরিরি হয়ে বেরোবে, তারা সকালবেলা হানলে থেকে স্টার্ট করে দেয়। আর আমরা স্টার্ট করেছিলাম বিকেল 4টের পরে। তো সেই কারণে কোনো গাড়ি ঘোড়া কিছুই, লোকজন কিছুই দেখতে পাইনি রাস্তায়। মরুভূমির মধ্যে দিয়ে শুধু আমরাই এসেছি 170 কিলোমিটার রাস্তা। কিন্তু এই মুহূর্তে দেখো এখানে সামনে গাড়ি আছে, কারণ সকাল সকাল সব বেরিয়ে পড়েছে আর কি, যারা লে যাবে বা মানালির দিকে চলে যাবে। তো এটাই হচ্ছে টাইম যাওয়ার। তো ডান দিকে আমাদের একটা লেক পড়ছে, লেকটার নাম হচ্ছে খ্যাগার লেক এরকম একটা কিছু নাম। বেশ সুন্দর লাগছে জলের কালারটা, ক্যামেরায় তো খুব একটা আসছে না, হালকা গ্রিনিশ লাগছে কালারটা দেখতে। তো এরপরেই পড়বে ওই নামসাংলা বা খ্যাগারলা পাস। তো আপাতত আমরা এই নামসাংলা টপ ক্রস করে বেরিয়ে যাচ্ছি আর কি, নামসাংলা পাস। তো সুমডো এখান থেকে খুব বেশি হলে হয়তো আর 15 কিলোমিটার্সের মতন পড়ে আছে। আদারওয়াইজ রোড কন্ডিশন দারুণ, গাড়ি ঘোড়া নেই, সামনে একটাই গাড়ি যাচ্ছে। আর সামনে যে টুরিস্ট গাড়িগুলো আসছিল, তারা ওই খাগারলা লেকের কাছে দাঁড়িয়ে গেল। একদিকে একটা ছোট্ট একটা নালা মতন বইছে আর কি, জল আছে তাতে। আবার বেশ মনে হচ্ছে দুদিকে বেশ প্রাচীর টাইপের করা, তার মধ্যখান থেকে রাস্তাটা গেছে। তো সুমডো অনেকটা নিচে, ধরতে গেলে অনেকটাই নিচে। তো 4 কিলোমিটার বাকি আছে সুমডো। সামনের পাহাড়টার ভিউটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। কালারটাই ডিফারেন্ট, পুরো একটু সবুজ কালার খয়েরি কালার মিশানো। তো আমরা চলে এলাম সুমডো। তো এখান থেকে আমরা টুয়ার্ডস আই থিঙ্ক লেফট যাবো, তাই তো? লেফটের দিকে যাবো। ডেভরিং দেওয়া আছে দেখ, 64 কিলোমিটার্স, পুগা 6 কিলোমিটার। এটাই হচ্ছে সুমডো জায়গাটার নাম, ছোটোখাটো একটা জায়গা, লাইক কার্জক বলতে পারো। তো কার্জক থেকে 40 কিলোমিটার দূরে পড়ে। তো কেউ যদি সমরিরি দেখতে এসে যদি লেট হয়ে যায়, তারা আই থিঙ্ক এখানেও থাকার ব্যবস্থা থাকলেও থাকতে পারে, আমি শিওর নই, দেখে নিতে পারো আর কি। এই জায়গাটাও ঠিকঠাক খারাপ নয়। 40 কিলোমিটার দূরে, খুব বেশি হলে 44 মিনিট সময় লাগবে, আসতে 45 মিনিট। বাবা, এরপরে আই থিঙ্ক রাস্তা তো মনে হয় গন্ডগোল শুরু হয়ে গেল রে। সুমডো অব্দি তো রাস্তা ভালো ছিল। এরপর পুগা পড়বে 6 কিলোমিটার। আছে, এখানে আছে রেস্টুরেন্ট বাগেরা আছে, হোমস্টেও আছে। তাহলে এখানে এসে থাকতে পারো যদি কার্জকে থাকার জায়গা না পাও কেউ। তো আমরা প্রায় পুগা চলে এসেছি, পুগার কাছাকাছি চলে এসেছি আর কি। তো এখানে যে ফ্ল্যাট ল্যান্ডটা দেখলাম আর কি, সবুজ পুরো ছিল জায়গাটা, সেখানে প্রচুর ভেড়া চড়ছে। তো মোটামুটি আমরা অনেকটা প্রায় ফ্ল্যাট ল্যান্ডে নেমে চলে এসেছি। বেশ আঁকামাঁকা রাস্তা ধরে একদম নিচে নামতে হবে। আর সামনে মাউন্টেন রেঞ্জটা অসাধারণ দেখতে লাগছে। ঠিক হালকা ডান দিক চেপে সকাল লেকটা পড়ছে আর কি। ওপর থেকে হলেও খানিকটা দেখা যাচ্ছিল, কিন্তু এবার ভিজিবল হবে না। আমরা ধরতে গেলে সকাল লেকের একদম পাশ থেকেই যাবো আর কি। তো স্টিল নাও সেই যে বাসগুলোকে ওভারটেক করলাম, তারপরে একটাও গাড়ি দেখিনি এই রাস্তায়।
একদম ফ্ল্যাট ল্যান্ড, আর তার মধ্যে থেকে মাঝখান থেকে রাস্তাটা গেছে আর কি। আর দূরে সুন্দর মাউন্টেন রেঞ্জ, মেঘের ছায়া পড়েছে, বেশ ডিফারেন্ট ডিফারেন্ট কালারও মনে হচ্ছে দেখে। আর ঠিক সামনেই হচ্ছে সকার লেক, ওই যে হালকা ব্লুইশ দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ঠিক সকার লেকের ধারে। আর চারপাশের ভিউটা একবার দেখিয়ে দিই, দারুণ লাগছে দেখতে। এই অলরেডি নেমে পড়েছে নিচে। আরে সকার লেক অব্দি হেঁটে যাবি নাকি? অনেকটা রাস্তা, ট্রাই করিস না। তো এই হচ্ছে চারপাশের ভিউ, দেখো স্নো ক্যাপ মাউন্টেনগুলোর উপরে পুরো মেঘ নেমে এসছে, হালকা হালকা স্নোফলও হচ্ছিল আমরা যখন আসছিলাম আগের রাস্তায়। আর এই দিকের ল্যান্ডস্কেপটা সত্যি অসাধারণ লাগছে দেখতে। আমাদের আগে পিছে, ও বাবা একটা গাড়ি চলে এসছে, কোথায় ছিল সবাই বলতে যাচ্ছিলাম আমাদের আগে পিছে কোনো গাড়ি নেই, টুরিস্টের গাড়ি আসছে আর কি। সকাল থেকে বেরিয়ে পুরোপুরি 100 কিলোমিটার্স এলাম, এসে আমরা এই যে লে মানালি হাইওয়ের সাথে এবার কানেক্ট হয়ে যাবো। এই যে জাস্ট বাঁ দিক থেকে আসছে লে মানালি হাইওয়ে, স্ট্রেট চলে গেলে লে, আমরা আবার পুনরায় বাঁ দিকে মানে পেছন দিকটাতে বেঁকে যাবো। তো মোটামুটি আমরা এতক্ষণ অবধি যে রাস্তা দিয়ে এলাম, দারুণ ছিল রাস্তার কন্ডিশনটা। যাচ্ছে এখান থেকে উপসি 84 আর সারচু 119 কিলোমিটার। সারচু 119 কিলোমিটার, তার মানে সারচুতে গিয়ে আমরা আবার হিমাচলে ঢুকবো। পাং 42 কিলোমিটার, সারচু 118, মানালি 296 কিলোমিটার। আমরা মানালি তো আজকে কোনোভাবে পৌঁছাতে পারবো না, 10:45 মতন এই মুহূর্তে টাইম হচ্ছে। তো অলরেডি এখানে দেখো স্নোফল স্টার্ট হয়ে গেছে। আই থিঙ্ক আমরা যে রাস্তা ধরে যাবো আর কি, সামনে দুখানা বড় সড়ো পাস ক্রস করতে হবে, একটা লাচুংলা পাস আর একটা হচ্ছে নাকিলা পাস। বেশ ভালোই অ্যালটিটিউড দুটো পাসে। লাচুংলা তো প্রায় ধরতে গেলে 5000 মিটারের ওপরে অ্যালটিটিউড। তো আশা করি ওয়েদার সেই সব জায়গায় একটু খটোমটো হবেই, আদারওয়াইজ চলো এগোনো যাক ধীরে ধীরে। গাড়িতে এই মুহূর্তে ফুয়েল রেঞ্জ 400 কিলোমিটারের মতন শো করছে, লেটস সি। তো আপাতত আমরা একদম পুরো ফ্ল্যাট একটা সুন্দর ল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, মেবি জায়গাটাকে বলে মোরে প্লেন্স। আচ্ছা, পাং এখান থেকে দেখাচ্ছে 35 কিলোমিটার। এই যে প্যাচটা একদম প্লেন, এই মুহূর্তে গাড়ি প্রায় ধরতে গেলে ক্রুজে দিয়ে রাখা যাবে আর কি, এতটাই প্লেন ল্যান্ড। ডেব্রিং এর জাস্ট পরে, মানে লের দিক থেকে আসতে গেলে টাংলাংলা ক্রস করার পরে, ডেব্রিং ক্রস করার পরে এই মোরে প্লেন্স পড়ে আর কি। তো এর পরে পড়বে পাং 35-34 কিলোমিটার্স এর মতন যা দেখালো আর কি। দেন আমাদেরকে দুটো হাই মাউন্টেন পাস ক্রস করতে হবে পরপর, প্রথমে লাচুংলা তারপরে নাকিলা। তো ওয়েদার তো ঠিকঠাকই লাগছে, একদিকে বেশ রৌদ্রোজ্জ্বল ওয়েদার, আর একদিক থেকে কালো কালো মেঘ আসছে। এই মেঘগুলোতে স্নোফল হচ্ছে, আর দূরে সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। মেবি ওই পাহাড়গুলোর ওপর দিয়ে উঠতে হবে আর কি পাসগুলো ক্রস করতে গেলে। তো এই মুহূর্তে গাড়ির যা রেঞ্জ আছে 400 কিলোমিটারের মতন শো করছে। তো লে মানালি হাইওয়েতে ওঠার পর থেকে 30 কিলোমিটারের বেশি একদম পুরো প্লেন ল্যান্ড, এটাই হচ্ছে মোরে প্লেন। আর সামনে পাহাড়টা দেখো, দেখে মনে হচ্ছে একটা ওয়ালের মতন দাঁড়িয়ে আছে। আমাদের ফোনে এখনো অব্দি কোনো রকম নেটওয়ার্ক আসেনি। অ্যাকচুয়াল হচ্ছে পাং 20 কিলোমিটার, তার মানে ধরতে গেলে 40-42 কিলোমিটার রাস্তা পাং পর্যন্ত এরকমই একদম সুন্দর প্লেন ল্যান্ড পাবো। তো এখনো অব্দি জিও পোস্টপেডের কোনো রকম নেটওয়ার্ক নেই, জানি না কখন আসবে। জিও পোস্টপেড লাদাখে একদম বেকার। আচ্ছা, এই হচ্ছে মোরে প্লেন্স হলো আর কি। মানালি 249 কিলোমিটার, সারচু 75 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো লে মানালি হাইওয়ের উপরে আমরা একটু দাঁড়ালাম আর কি। তো ওই জায়গাটার নাম হচ্ছে মোরে প্লেন্স। তো ওইখানকার ভিউটা একবার দেখো, অদ্ভুত রকমের ভূমিরূপ, মানে একটা সেই ক্যানিয়ন টাইপের একটা ব্যাপার আর কি। দুদিকটা উঁচু, আর মাঝখান থেকে জল তো যায় 100%, দেখে তো মনে হচ্ছে গ্লেশিয়ারের জল টলই যাবে হয়তো। আর সামনে দেখো একটা সুন্দর মাউন্টেন ভিউ আছে, কালো কালারের পাহাড়, আর তার উপরে সুন্দর বরফ পড়ে আছে, দারুণ লাগছে দেখতে। মোরে প্লেন্স থেকে এখন ডাইরেক্ট আমাদেরকে নিচে অনেকটা নামতে হবে। এই যেটা আমরা একটু ওপর থেকে দেখছিলাম আর কি, রাস্তার ধারে দাঁড়িয়ে, ধীরে ধীরে সেই ল্যান্ডস্কেপটার নিচেই আমরা নেমে এসেছি। অদ্ভুত দেখতে এখানকার ভূমিরূপ আর কি। তো অ্যাকচুয়ালি জিসপা থেকে বেরিয়ে পরপর 3টে হাই মাউন্টেন পাস ক্রস করার পরে, প্রথমে বালাচালা, দেন তারপরে নাকিলা, তারপরে লাচুংলা ক্রস করার পরে মানুষজন হাঁপিয়ে পড়ে আর কি। তাই এই পাঙে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়। অ্যাকচুয়ালি আমার একটা গাড়িতে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ব্রেক ঠিক মতন ধরছে না। ব্রেক অ্যাপ্লাই করার পরে সেকেন্ড আর থার্ড মারার সময় গাড়ি টেনে নিচ্ছে, কোনোভাবেই ধরছে না। তা ব্রেক অয়েল লেভেলটা চেক করলাম, ঠিকঠাকই আছে। ব্রেক শু আই থিঙ্ক ঠিকঠাক আছে। ব্রেক শু যদি ঘষে বেরিয়ে যাবে তাহলে একটা মেটালিক আওয়াজ থাকবে, হতে পারে ওভার হিট হয়ে যাচ্ছে। বিশেষ করে কালকে উমলিংলাতে প্রচন্ড অফরোডিং হয়েছে, তারপরে যে কি সিচুয়েশন হয়েছে কে জানে। বাবা, রাস্তা কোথায় রে ভাই? এইবার শুরু হলো, চলো গন্ডগোলের জিনিস। বাহ, অদ্ভুত দেখতে সামনের এই পাহাড়, অদ্ভুত দেখতে, অদ্ভুত লাগছে।
এইবার শুরু হলো আর কি, ভুলভাল রাস্তাঘাট শুরু হবে। টাংটা পেরোনোর পর মোটামুটি আমরা হয়তো 2 কিলোমিটার মতো এসছি। তো এই জায়গাটা দেখো, হঠাৎ মনে হচ্ছে যেন আমরা সেই গুহার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। দারুণ দারুণ। আর বাঁদিক দিয়ে আবার এরই মধ্যে মানে ছোট একটা নদীর মতো বয়ে গেছে। তো মাঝে মাঝে মনে হচ্ছে আমরা যেন অন্য কোনো গ্রহে প্রবেশ করে গেছি। মানে ভূমিরূপগুলো যে এত সুন্দর, মানে অন্য রকম পুরো পাহাড়গুলো। পুরো স্মৃতির মতো লাগছে। অ্যাকচুয়ালি পুরো এর গা ধরে গা কেটেই রাস্তাটা তৈরি হয়েছে। দারুণ ভিউ, দারুণ ভিউ, আনএক্সপেক্টেড ভিউ পুরো, মানে ভাবিনি যে আমার কিছু জিনিস দেখতে পাবো। ধীরে ধীরে এবার আফিল আমরা আবার স্টার্ট করে দিয়েছি ওটা। আর দেখতেই পাচ্ছ বেশ পাহাড়ের গায়ে বেশ বরফ পড়ে আছে। বাঁদিকে পাহাড়টাতে তো গোটাটাই বরফ। এই যে দেখো রাস্তার ধারে বরফ। What a beautiful view. 747 বারালাচালা 79, দ্য মাইটি বারালাচালা। সামনে অসাধারণ একটা পাহাড়ের ভিউ, অসাধারণ লাগছে। তো আমরা লাচুংলা ক্রস করে জাস্ট বেরিয়ে এলাম। বাসগুলো এখানে মোটামুটি এতটাই ফ্ল্যাট ভাবে তুলেছে সেভাবে বোঝাও যাচ্ছে না। তো সামনে আসছে হুইস্কি নালা। তো লাচুংলা ক্রস করার পর রাস্তা একটু খারাপই আছে। এরপরে আসছে হুইস্কি নালা আর তারপরে আসছে নাকিলা। তো নাকিলাটাও কেমন হবে জানি না, বাট মনেই হচ্ছে লাচুংলার পর থেকে নাকিলা পর্যন্ত রাস্তা, যেটা আগে বাইকার্সটাও বললো, এই 20 কিলোমিটার রাস্তাটা একটু খারাপই আছে। আর আমাদের সত্যি বলতে কি খুবই চাপের মধ্যে আছি, কারণ ব্রেক ধরছে না। এটা একটা হিউজ ইস্যু, মানে খুবই প্রবলেম পাহাড়ের মধ্যে ড্রাইভ করার। আর ওয়েদার কন্ডিশন খুবই ভালো, মানে প্রচণ্ড ঝকঝকে রোদ, গাড়ির মধ্যে তো রীতিমতো গরম হচ্ছে। আর 60 ডিস্টেন্স এখান থেকে হার্ডলি আর 35 কিলোমিটার পর্যন্ত, মানে নাকিলাটা ক্রস করে গেলেই আমরা 60 চলে যাব। তো এখান থেকে রাস্তা খারাপ, ইয়েস। তো হুইস্কি নালা ক্রস করার পর মোটামুটি গাড়ি ও নালার অবস্থা খারাপ। দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন, মানে কিছু নেই আর। ওরে বাস, দূরে দূরেই দেখা যাচ্ছে পুরো মাটির ঢিবলে ঢাবলে। ডান দিক দিয়ে নাও। মানে খুবই খারাপ কন্ডিশন হুইস্কি নালার পর থেকে। জানি না কতটা এরকম হবে। ওরে বাবারে, 20 কিলোমিটার এরকম, মানে তো প্রচুর টাইম লাগবে। এটা ওই কারণে এখানে একটু টাইমটা দেখাচ্ছিল। আর আমাদের আবার ক্লাইম করতে হচ্ছে নাকিলা পাসটাকে ক্রস করার জন্য। আর রাস্তার কন্ডিশন দেখে বুঝতেই পারছো, শুধু ধুলো উড়িয়েই যাচ্ছে গাড়িগুলো। খুবই খারাপ কন্ডিশন, মানে পিচ বলে কিছু নেই, মাটি আর বড় বড় গর্তের মধ্য দিয়ে যেতে হচ্ছে। কারণ দূরে দেখতে পাচ্ছ যে গাড়িগুলো আসছে উল্টো দিক দিয়ে সব পরপর দাঁড়িয়ে গেছে। তো পুরো জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, বাস ট্রাক কি অবস্থা। দেখে আগে দেখে দাঁড়িয়ে যেতে হবে। হুইস্কি নালা ক্রস করে মোটামুটি আমরা হার্ডলি 2 কিলোমিটার মতো এসছি। দেখতেই পারছো দূরে যে গাড়িগুলো উল্টো দিক দিয়ে আসছিল, মানে সামনের দিকের গাড়িগুলো চলে গেছে। ওদের একটু দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল, যেমন আমরা এখানে দাঁড়িয়ে গেছি, কারণ পাশাপাশি দুটো গাড়ি পাস দেওয়া খুবই খারাপ সিচুয়েশন। আর একটু আগে দাঁড়িয়ে গেলে এদিকটাতে বেটার হতো। এই কন্টিনিউ গাড়ি আসছে, দাঁড়িয়েই থাকি, ওরা ভালোভাবে বেরিয়ে যাক, তারপরে আমরা যাব। এই রাস্তাটা এরকমই, নাকিলা পর্যন্ত এরকমই আছে। মোটামুটি স্লো ড্রাইভ করে করে আস্তে আস্তে যেতে হবে। তো ভাই, নাকিলা পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই খারাপ। মাঝে মাঝে এমনই ধসে গেছে, পুরো গাড়ি দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর হঠাৎ করে সামনের দিক থেকে উল্টো দিক থেকে এই লরি আসছে, বাঁকের মুখে দাঁড়িয়ে গেলে খুব খারাপ কন্ডিশন। দেখো, তুমি ডান দিক চাপো, ব্যাস কি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এদিক করো। সিরিয়াসলি, মানে নাকিলা পাসটা যে এতটাই খারাপ, মানে রাস্তাটা এত খারাপ। আমরা এতটা ট্রিপ করলাম, সব ঠিকঠাকই ছিল, আর যেখানে এসে রাস্তাটা সব থেকে খারাপ সেখানেই আমাদের ব্রেক ইস্যু হয়ে গেল। নাকিলা আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। লাচুংলাতেও যেমন বরফ ছিল, নাকিলাতেও হালকা হালকা বরফ আছে। আর আমাদের ফুল লোড গাড়ি, তার উপরে ব্রেক ধরছে না। মানে কিভাবে যে আসছি কি বলবো, প্রত্যেকটা মোমেন্ট চাপে আছি। তো দেখতেই পাচ্ছো মাঝে মাঝে কি অবস্থা। যখনই আমরা আগে থেকে দেখতে পাচ্ছি নিচ থেকে রোডটা তো দেখা যাচ্ছে যে ট্রাক্স ফাক্স উঠছে, তখন মোটামুটি আমরা বেশ অনেকটা আগে থেকেই দাঁড়িয়ে যাচ্ছি। এইভাবে দাঁড়িয়ে না গেলে সাইড দেওয়াও সম্ভব নয়। বুঝতে পারছি না সামনের দিক দিয়ে গাড়ি আসছে কিনা। না না না, গাড়ি নেই। পেছনের গাড়ি আসছে, হর্ন দিচ্ছে। মানে ভ্যালির বিউটি আছে আর তার মধ্যে ডেঞ্জারাস রোড। লে মানালি হাইওয়ের অবস্থা খুব খারাপ, খুব। এটা NH3, আমরা বুঝতেই পারছি না গাড়ি আসছে কি। বাপরে, তো এই তার কন্ডিশন। দুটো ট্রাক যখন পাস হচ্ছে, মানে বাঁদিকে পুরো ডেড এন্ড। নাকিলার অবস্থা খুব, নাকিলা তো ক্রস করে এসছি, নাকিলা থেকে টোটাল ঘাটা লুপস পর্যন্ত।
হুইস্কি নালা থেকে শুরু করে সারচু পর্যন্ত পুরোটা রাস্তাই খারাপ। তো বড় ট্রাক বলতে পারলে আমি বলতে পারবো না। আরে আমাদের এই ব্রেক ইস্যুটা হয়তো আরো ভয়ঙ্কর লাগছে না? বিচ্ছিরি অবস্থা। ফার্স্ট বার প্যাডেল প্রেস করলে যা ব্রেক ধরছে তারপরে আর কোনো ব্রেকই ধরছে না সেকেন্ড থার্ডে। আর র্যাপিডলি প্রেসও করা যাচ্ছে না, ব্রেক হার্ড হয়ে যাবে। ব্রেক পরপর 2-3 বার খুব মারলে ব্রেক হার্ড হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। কি হচ্ছে ব্যাপারটা বুঝতেও পারছি না। এটা আজকে সকাল থেকেই অ্যারাইজ করেছে। ব্রেক অয়েলের লেভেলও ঠিকঠাক আছে, ব্রেক শু বুঝতে পারছি না, ব্রেক শু গেলেও এরকম হয়। ব্রেক শু হয়তো চলেই গেছে হয়তো, যা অফরোডিং করেছি। আর পাহাড়ে তো প্রায় ধরতে গেলে লাস্ট 12-13 দিন তো পাহাড়েই ড্রাইভ করা হচ্ছে। যবে থেকে জম্মু ঢুকেছি তবে থেকে শুরু হয়েছে। তো এই যে আগে থেকে ঘাটালুপসের টার্নগুলো শুরু হয়ে গেছে দেখাই যাচ্ছে। তো টোটাল এখানে 21টা হেয়ারপিন ব্যান্ড আছে। আর সেই যে একটা নদী দেখা যাচ্ছে, সারাভ রিভার। তো এই ঘাটালুপসের পিন ব্যান্ডগুলো ক্রস করে আমাদেরকে ওই সারাভ রিভারের লেভেলে যেতে হবে। আবার মেবি সামনে থেকে আবার ট্রাক আসছে, ব্যাস সব দাঁড়িয়ে গেছে। এইরকমভাবেই চলে আসছি। হ্যাঁ, প্লাস্টিক বোতল ফেলতে বারণ করছে। ও আচ্ছা আচ্ছা। এই সেই জায়গা দেখো তো সামনে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর একটা স্টোরি আছে। ট্রাক যাচ্ছিল, যেতে যেতে ট্রাক খারাপ হয়ে যায়। যে ড্রাইভার ছিল আর কি, সে এখানে থেকে যায়। আর খালাসি তার জন্য রিসোর্স আনতে, জল আনতে বা ফেসিলিটি মানে কিছু মেডিকেল ফেসিলিটিস আনতে আর কি নিচে চলে যায়। ফিরে এসে তাকে মারা গেছে। ইট ইজ দ্য স্টোরি। তো এখানে যারা যায় সবাই জলের বোতল দিয়ে যায়। তো এখন বলছে প্লাস্টিক বোতলকে ব্যান করছে আর কি। হ্যাঁ, সবাই ফেলছে তো সেই কারণে বারণ করছে এখন। এই ঘাটালুপসের রোড কন্ডিশন প্রচণ্ড খারাপ। 21খানা হেয়ারপিন বেন আর এত লম্বা লম্বা বড় বড় ট্রাক, আর তার মধ্যে পড়েছি আমাদের গাড়ির ব্রেক, মানে যা তা অবস্থা হয়ে আছে। ইঞ্জিন ব্রেকিংয়ের ভরসায় পুরোপুরি নামছি। পুরো সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেকিংয়ে যাচ্ছে আর কি। এই যে অবস্থা দেখো, সামনে গাড়ি নামছে আর ওদিক থেকে ট্রাক উঠছে। ট্রাকটা অলরেডি দাঁড়িয়ে গেছে। ওই লোডের অবস্থায় ওখানে দাঁড়িয়ে যাওয়া আর এখান থেকে এই হেয়ারপিন বেন্ডে নেমে নিচের দিকে নামা, একদমই তাই। যে কি টাফ, একমাত্র এখানকার ট্রাক ড্রাইভাররা ভাই স্যালুট। অসাধারণ স্কিল এদের অসাধারণ স্কিল। রাস্তা তো নেই, রাস্তা নেই, এই রকম সিচুয়েশনে পাস দিতে হচ্ছে। ওরে বাপরে, আবার সামনে ট্রাক আসছে, দাঁড়িয়ে গেছে। বিভৎস রোড কন্ডিশন লে মানালি হাইওয়ে। শুরুতে যে সৌন্দর্য পেয়েছিলাম, যত সময় যাচ্ছে তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। তো সামনে ওই যে লরিটা দাঁড়িয়ে গেছে টার্নের মুখে, ও ঘোরাতে পারছে না। আর আমি যেটা দেখছিলাম যে ব্যাক করে ঘোরাবে, ওর পেছনের চাকাটা ফ্রিকশন পাচ্ছে না, চার করে ঘুরে যাচ্ছে। তো আপাতত দেখলাম ওখান থেকে লোকজনরা নেমে ওখানে মনে হয় জক টক কিছু লাগিয়ে ওটাকে উঁচু করবে। তো এই রকমই এই লে মানালি হাইওয়ের কন্ডিশন আপ টু সারচু পর্যন্ত। মানে যখন তখন যা খুশি হতে পারে, স্টাক হয়েও যেতে পারো। তো এখন ওই লরিটাকে জগ লাগিয়ে ফ্রিকশন পেলে তবে ওটাকে যদি টার্ন করে ঘোরাতে পারে তবে যাব। এদিকে সামনে পিছনে প্রচুর লম্বা লাইন জ্যাম লেগে গেছে। তো এখন দেখো সেই নিচে দেখা যাচ্ছে সারাপ রিভার। আর তো সেই নিচ অবধি আমাদের পৌঁছতে হবে। কিন্তু যা কন্ডিশন, আর সব থেকে বড় কথা আমার গাড়ির ব্রেক ভাই, মাশাআল্লাহ ব্রেক কি হয়েছে কে জানে, ব্রেকই ধরছে না ঠিক মতন। মানে পুরো ইঞ্জিন ব্রেকিংয়ের জোরে ট্রাকের পিছু নিয়ে আমরা নামছি আর কি। ইটস ভেরি টাফ। তো এখানে এইরকম সিচুয়েশন যে কোনো মুহূর্তে হতে পারে। মানে পিন ব্যান্ডগুলোতে ট্রাকসগুলোর ক্ষেত্রে ঘোরানোটা খুব মুশকিল, এতটাই শার্প। ওই ওখান দিয়ে একটা রাস্তা আছে বলে চলে যাচ্ছে। চলো চলো, এটা রাস্তা, পরিষ্কার রাস্তা, সবাই এটা দিয়েই যাচ্ছে। তো ঘাটালুপসের এই লাস্ট পিন ব্যান্ড আমরা ক্রস করছি। আমাদের যে কি অবস্থা হয়েছে সে শুধুমাত্র আমরাই জানি। মানে লে মানালি হাইওয়ের হুইস্কি নালা থেকে আর এই ঘাটালুপস পর্যন্ত কাঁদিয়ে ছেড়েছে। পিন ব্যান্ড তো এখানে শেষ হলো, সারচু এখনো প্রায় 20 কিলোমিটার মতো বাকি আছে। ভাবলাম পিন ব্যান্ডগুলো গেছে শান্তি, কিন্তু তারপরে তবু ওখানে একটু রাস্তা ছিল, তারপরে দেখতে পাচ্ছ রাস্তাও নেই, আরও খারাপ কন্ডিশন। আর ডান দিকে যদিও বেশ একটা ভালো ভূমিরূপ দেখা যাচ্ছে মুনল্যান্ডের মতো, কিন্তু রাস্তার এমন ভয়ঙ্কর কিছু দেখে আর ভালো কিছু মানে চোখে লাগছে না। তো ঘাটালুপস পেরোনোর পর আমরা পেরোলাম হুইস্কি ব্রিজ। হুইস্কি নালা থেকে শুরু করে হুইস্কি ব্রিজ, মানে ভয়ঙ্কর দেখে এসেছি। বলতে চাইছি নেশা করে ওঠো আর নেশা করে নামো, তাহলে ঘাটালুপসের কিছু মালুম পাবে না, নাকিলারেতেও কিছু মালুম পাবে না। আর যদি সজ্ঞানে ওঠো তাহলে বিপদ আছে। আর রাস্তার অবস্থা দেখো, মানে ধসে গেছে। ভূমিরূপটাও দূরে তো খুব সুন্দর লাগছে। যখন তখন, হ্যাঁ যখন তখন যা খুশি হতে পারে। এই কোথায় আমরা প্রবেশ করছি বুঝতে পারছি না। হুইস্কি ব্রিজ টপকানোর পরে আমরা ক্রস করলাম ব্র্যান্ডি ব্রিজ। এর সামনে এবারে রাম আছে,
ভটকা আছে, দাঁড়াও। তো আমরা হিমাচলে এন্টার করে গেছি, আর নাও যে ব্রিজটা বেরোচ্ছি, মানে কাঠগুলো তো হয়ে গেছে, ঢকঢক করছে। তো অনেকক্ষণ পর মানে আমরা নানান রকম ভূমিরূপ চাঁদের পাহাড় দেখে দেখে আসছিলাম, আর স্নো ক্যাম্প মাউন্টেন তো আমাদের সঙ্গী ছিল, কিন্তু বেশ কিছুক্ষণ আমরা এই স্নো ক্যাম্প মাউন্টেন থেকে দূরে ছিলাম। তো আবার এই জাস্ট সারচু গ্রামটা দেখাই যাচ্ছে দূরে। তো ওখানে এসে আবার দেখো একটা খুব সুন্দর ভিউ, ঝকঝকে নীল আকাশ আর পাহাড়ের কোলেই সারচু গ্রামটা। আমরা তো সারচুতে স্টে করছি না, বাট ওখানে মোটামুটি দাঁড়িয়ে একটু লাঞ্চ টাঞ্চ করে নেবো, কারণ সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো আপাতত আমাদের লাঞ্চ চলছে আর কি। সকালবেলা বানিয়ে আনা হয়েছিল, সাথে খিচুড়ি আর তার সাথে চিপস। 2:54, প্রায় 3টের মতন বাজে, আর আমরা জাস্ট সারচু চলে এলাম। তো এখানে হিমাচল পুলিশের কাছে একটা এন্ট্রি ছিল আর কি, এটা মনে হয় লাদাখ পুলিশ নয়, হিমাচল পুলিশ ছিল। সারচুতে যেটা দেখতে পাচ্ছি, সারচুর এই যে প্লেন ভ্যালিটাতে প্রচুর দুপাশে প্রচুর টেন্ট আছে। কিছু বাইকার্সকেও দেখতে পাচ্ছি, কিছু 4 হুইলও আছে। মানে এখানে প্রচুর টেন্ট আছে, এখানে চাইলেও থাকতে পারো, থাকার কোনো রকম কোনো অসুবিধা নেই। বারালাচালা 14 কিলোমিটার দেখাচ্ছে, রোহতাং 125, মানালি 158 কিলোমিটার। তো আমরা এবার কিছুক্ষণের মধ্যেই বারালাচালা ঢুকে যাবো আর কি। আফিল উঠছি অলরেডি, আর চারদিকে বোঝাই যাচ্ছে রাস্তার ধারে বেশ অনেক পরিমাণে বরফ জমে আছে। অ্যাকচুয়ালি বারালাচালার পাশে বেশ ভালো বরফ পড়ে, দারুণ বরফ পড়ে। রোহতাং আর বারালাচালা এই দুটো পাস বরফের কারণে পুরোটাই বন্ধ হয়ে যায় গোটা লে মানালি হাইওয়েটাই। আবার স্নো কাটার দিয়ে কেটে তারপরে রাস্তা খুলতে হয়। বারালাচালা 11 কিলোমিটার, মানালি 201, চণ্ডীগড় 511, 50 কিলোমিটার্সের মতন তো লাগে মানালি থেকে রোহতাং আসতে। তো বারালাচালাতে ওঠার ক্লাইম্বটা অনেকটা দূর থেকে, কিন্তু প্রায় ধরতে গেলে 14-15 কিলোমিটার আগে থেকে ধীরে ধীরে আবহাওয়া উঠেছে। আমরা একদম পুরো বেস লেভেলে ছিলাম, সেইখান থেকে আমরা প্রায় 17,000 ফিটে ক্লাইম্ব করবো, এবং 14 কিলোমিটার রাস্তা ধরে আর কি। স্লোপটা খুব একটা বেশি স্টিপ নয় বারালাচালার, এই তুলনায় রোহতাং অনেক স্টিপ। বরফই বরফ ওপরে পাহাড়ে। তো আপাতত আমরা সুরাজতাল ক্রস করছি। এই যে লেকটা আমাদের বাঁহাতে, এটা হচ্ছে সুরাজতাল লেক। রাস্তা অসাধারণ করে দিয়েছে। এই রাস্তা আনএক্সপেক্টেড, মানে আমি আগে যা ভিডিও দেখেছি, রাস্তা দেখেছি আর কি, সুরাজতাল কাঁদিয়ে চলেছে লোককে। রাস্তা অসাধারণ রাস্তা, পুরো ফ্রোজেন লেক সুরাজতাল। আর সামনে পাহাড়ে তো বলার কোনো জায়গাই নেই, সুন্দর বরফ পড়ে আছে, সুন্দর বরফ। আহা, রাস্তার ধারে পুরো বরফের ওয়াল হয়ে আছে একদম। এইদিকেও দেখ, এই যে এই দেখুন বরফের ওয়াল। জল তো আছে, বরফও আছে। বাবা, এদের রাস্তা খারাপ রে। হ্যাঁ, বাঁদিক দিয়ে নামিয়ে দাও, বাঁদিক দিয়ে নামিয়ে উঠে যাবে। বাঁদিকে নামাবো? হ্যাঁ, বাঁদিকে নামাও, চাপ নেই। বাপরে, পুরো জলের স্রোত নামছে এই জায়গাটা। বরফ গলছে তো হু করে। ও অসাধারণ। 10 ফুটের প্রাচীর বরফের। কত ফুট বরফ? 10 ফুট তো হবে। বিউটিফুল ভিউ অফ বারালাচালা, অসাধারণ লাগছে। তবে রাস্তাটা দারুণ করে দিয়েছে, এটাই আর কি। অসাধারণ ভিউ, ট্রাক্সের কোনো চাপ নেই, নাকিলার মতো। নাকিলা যেমন কাঁদিয়ে ছেড়েছে। আমরা এখন আছি বারালাচালাতে, আর তো এখন তো NH 3টা একটু বাইপাস করে দিয়েছে, যে কারণে মানালি থেকে বেশিরভাগ লোকই এই বারালাচালার পাশে কিন্তু ঘুরতে আসে। আর এখানে হচ্ছে প্রচুর স্নো, চারিদিক পুরো সাদা। আর দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো বিশেষ করে সব ঘুরতেই এসছে। মানে এই পাশটা এখানে জাস্ট তো প্রচুর বরফ, এখানে একটু ঘুরতে আসে, ছবি টবি তুলতে আসে। তো আমরাও যাওয়ার সময় এখানে একটু দাঁড়ালাম। তো এই যে সব বারালাচালাতে বরফ নিয়ে খেলাধুলা করছে, ছবি তুলছে, আমরা একটুখানি দাঁড়ালাম। আমরা তো বেশ কিছুদিন ধরেই বরফ দেখছি, তবে তার মধ্যে কিন্তু বারালাচালাটা সব থেকে বেশি বরফ পড়ে আছে। তাই তো দেখছি কি অবস্থা। বারালাচালার পাশে এখন প্রচণ্ড জ্যাম লেগেছে। অ্যাকচুয়ালি আগে যখন এই NH-টা ঠিক মতন হয়নি, প্র্যাকটিক্যালি যখন পাসটাকে ক্রস করতে হতো, তখন সবার ফেটে হাতে চলে আসতো। সেই জন্য মানুষ ঘুরতে আসতো না বারালাচালা। এই মুহূর্তে সবাই যারা মানালি ঘুরতে আসছে, তারা সবাই বারালাচালা পাস ঘুরতে আসছে। তার কারণ রাস্তাটা ভালো করে দিয়েছে, এই NH-টা হয়ে গেছে। সেটাই এখানে ঘুরতে চলে আসে, রোহতাং পাসের মতন এখন এখানেও সব ঘুরতে আসে। আর ঘুরতে এসে এদিক ওদিক গাড়ি দাঁড় করিয়ে রেখে মোটামুটি পুরো একদম জ্যাম লাগিয়ে দিয়েছে, গাড়ি ক্রস করতে পারছে না, এরকম অবস্থা আর কি। ওইটাই করে আর কি, জিসপাতে স্টে করে ঘুরতে আসি। পাখিটা দেখ কি সুন্দর, আমি দেখেছি অনেকক্ষণ। তো এই যে দেখো গাদা গুচ্ছের লোক মোটামুটি
কি অবস্থা হয়ে আছে, বরফই বরফ, বারলাচেলা পাশে বরফই বরফ। মানে খারদুংলাতেও এরকম বরফ ছিল না, উমলিংলাতেও এরকম বরফ ছিল না, যা বরফ এখানে আছে আর কি। বারালাচালার জ্যাম ছেড়েছে, মানালি এখান থেকে 190, আর এই যে বারালাচালার লোকজন খেলাধুলা করছে, যার জন্য আমাদের এখানে অলরেডি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো, আমরা জিসপা যেতে পারছি না। পুরো সাদা ভ্যালি, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। উপরেটা দেখো কেমন চকচক করছে পুরো, তো দূরে ওই যে পাহাড়ে বরফগুলো পড়ে আছে, একদম চকচক করছে। তো আমরা এখন পাগল নালা ক্রস করছি, তো কোনটা অ্যাকচুয়াল পাগল নালা কিছুই বুঝতে পারছি না, জাস্ট ম্যাপে দেখাচ্ছে ও হ্যাঁ এই যেখান দিয়ে একটা জলের ফ্লো গেছে, বুঝেছো, ওটাই পাগল নালা। আর সামনে আসছে সুরাজতাল, তো সুরাজতালটাও দূর থেকে দেখা যাচ্ছে পুরো ফ্রোজেন, পুরো ফ্রোজেন। মেন কথা এখন এখানে চারিদিকেই বরফ, শুধু রাস্তাটা বরফ কেটে পরিষ্কার করে দিয়েছে। তো এই যে সুরাজতাল দেখতেই পাচ্ছ, পুরো ফ্রোজেন, একদম ফ্রোজেন। এখানে সবাই দাঁড়াচ্ছে একটু। হ্যাঁ হ্যাঁ এই আর কি। আর মানালি থেকে যারা এইগুলো ঘুরতে আসছে তারা তো এই পয়েন্টগুলো দেখবেই। হ্যাঁ এই যে সুরাজতালের ল্যান্ডমার্কটাও করা আছে, এটাই সুরাজতাল। তো আমরা মোটামুটি যা আগে যে তালগুলো দেখে এসেছি তার কাছে এই তালগুলো কিছুই না, তাই আর দাঁড়ালাম না, আমাদের এখন জিসপাতে গিয়ে স্টে করতে হবে, ওটাই মেন লক্ষ্য। সুন্দর করে দিয়েছে, আগে এই জায়গাগুলো একটু ঝামেলা ছিল, ধস প্রবণ ছিল আর কি। ওয়াটার ক্রসিং তো হতো, সেগুলো ব্রিজ করে একদম সুন্দর করে দিয়েছে ভাই। বিহারের কাছে একটাই রিকোয়েস্ট, নাকিলার রাস্তাটা ভাই সোজা করে দাও তোমরা কোনোভাবে। হ্যাঁ, ঘাটা লুপসে করতে পারো না পারো ছাড়ো, বা নাকিলাটা হাতে আছে করে দিও। তো আপাতত আমরা জিংজিং বার ক্রস করছি আর কি। তো কি রাস্তা ছিল আগে এসবের, এখন কি হয়ে গেছে, একদম সুন্দর প্রপার রাস্তা বানিয়ে দিয়েছে। তো ওই জিংজিংবার ক্রস করে একদম আমরা ধরতে গেলে একদম প্লেনে নেমে যাবো আর কি। দেখা যাচ্ছে তো ওপর থেকে দেখা যাচ্ছিল আর কি, রাস্তাটা একদম নিচে নেমেছে। টাংলাংলা মিন্স হচ্ছে আমরা যেখান থেকে ঢুকলাম আর কি, ডেবরিংয়ে যে ঢুকলাম তারপরে পরেই পড়বে টাংলাংলা। আর এই হচ্ছে ঢুকে গেল জিংজিং বার, দ্য ওয়াল অফ হিউম্যানিটি। এই তো ওয়াটার ক্রসিং, এই না হলো মনে হলো হিমাচল। হ্যাঁ এই না হলে মনে হলো হিমাচল, ওয়াটার ক্রসিং না হলে। বাহ, এই তো ওয়েলকাম টু হিমাচল। চলো, অনেকক্ষণ আগে ঢুকে গেছি যদিও বা, তো বেশ ভালো লাগছে। তো জিসপা এখান থেকে ফার্দার 20 কিলোমিটার স্টিল নাও। এই রাস্তাটা শেষ হচ্ছে না জিসপা অবধি। তো এতক্ষণে আমাদের চোখে কিছু গাছপালা পড়ছে, সবুজ পড়ছে আর কি। যবে থেকে আমরা সোনমার্গ ক্রস করেছি আর কি, মানে জজিলা ক্রস করে যবে থেকে বেরিয়েছি তবে থেকেই প্রথম, হ্যাঁ তুর্তুককে বাদ দিলে আর কি, তুর্তুকে প্রচুর গ্রিনারি ছিল, তুর্তুক ছাড়া এই প্রথম কিছু সবুজ চোখে পড়লো আর কি। মানে এতদিন আমরা সবুজ খুঁজছিলাম যে একটু সবুজ হবে, একটু অক্সিজেন লেভেল বেটার থাকবে, সেটাই হচ্ছিল না। এবার অক্সিজেন চারদিকে। আপাতত আমরা জিসপায় পৌঁছালাম, এই যে দেখো পেছনে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে করে। আর মোটামুটি অনেক খুঁজে রাস্তার ধারে একটা হোমস্টে পেয়েছি আর কি। এই হচ্ছে মেন রোড, এটা যাচ্ছে টুয়ার্ডস মানালির দিকে চলে যাচ্ছে বা টুয়ার্ডস কিলংয়ের দিকে চলে যাচ্ছে। আর এই দিক থেকে আমরা এলাম আর কি। এখানে প্রচুর এরকম হোমস্টে আছে, বেশ জিসপা জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো। তবে একটাই ডিসঅ্যাডভান্টেজ মনে হলো আর কি, এই যে দেখো সামনে একটা সুন্দর নদী বইছে, গাড়িটা রাস্তার ধারে আছে এই আর কি, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। জিসপাতে পৌঁছে আমাদের রাতের ডিনারের আয়োজন চলছে। এখানে ফুটছে হচ্ছে ডিম, আর তার সাথে হচ্ছে আলু বয়েলড হচ্ছে। আর এখানে হচ্ছে আরেক রাঁধুনি, এখানে চলছে রাইস ভাত, দুটো ঘরে দুরকম রান্না চলছে। দাদা কিছুই দেখেননি ভাইয়া, জিসপাতে এসে বাড়ি থেকে 3000 কিলোমিটার দূরে চাউমিনটা কেমন ছিল? 180 টাকার চাউমিন। ডিমের ঝোল ফুটছে, অলমোস্ট রেডি, ডাল রেডি হয়ে গেছে, এদিকে আবার ভাত ফুটছে। সো আমাদের ডিনার স্টার্ট হয়ে গেছে, ভাত ডাল ডিমের ঝোল। থ্যাংক ইউ রান্নি, থ্যাংক ইউ দিদি ভাত করার জন্য। এই তো দাদা, উই আর ওয়েটিং ফর ইউ।
চলো এবার আমাদের ডিনারটা কমপ্লিট করা যাক। কালকে আমাদের প্রচুর প্ল্যান আছে, এবার আমরা বাড়ির পথে পাড়ি দেবো। আর আজকে সমুরিরি থেকে জিসপা অবধি হ্যাঁ বিশাল অ্যাডভেঞ্চারাস ট্যুর রয়েছে আমাদের, কি তাই তো? ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। দাদা বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই।